যুক্তরাষ্ট্রের নির্বাচনে ভোট গ্রহণ শেষে চলছে গণনা। বুথ ফেরত জরিপে ট্রাম্পের এগিয়ে থাকার আভাস। ৮৩ নবজাতকের নমুনা পরীক্ষায় ২৬ জন করোনা শনাক্ত, ২ জনের মৃত্যু। সিএইচআরএফ এর গবেষণা। অপরিচ্ছন্ন পরিবেশে শহীদ তাজউদ্দিন মেডিকেলে রোগীদের ভোগান্তি, কর্তৃপক্ষের অব্যবস্থাপনাকে দায়। আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে ইলিশ শিকার, প্রস্তুত জেলেরা। লক্ষ্যমাত্রার চেয়ে বেশি মাছ পাওয়ার আশা। চ্যাম্পিয়ন্স লিগে ৩ ম্যাচ পর জয় পেল রিয়াল মাদ্রিদ, প্রতিপক্ষকে উড়িয়ে দিল বায়ার্ন ও লিভারপুল। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, সাথে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে অনেক রাজ্যে ভোট গ্রহণ শেষে চলছে ভোট গণনা। ইন্ডিয়ানায় রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের জয়ের পূর্বাভাস দিচ্ছে বুথ ফেরত জরিপ। বিবিসি সিএনএন এর তথ্য মতে এই রাজ্যের ১১টি ইলেকটোরাল ভোট পেতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। জর্জিয়া, কেন্টাকি, সাউথ ক্যারোলাইনা সহ বিভিন্ন রাজ্যে শেষ হয়েছে ভোট গ্রহণ। যান্ত্রিক ত্রুটি থাকায় নর্থ ক্যারোলাইনায় ভোট গ্রহণের সময় ৪৫ মিনিট বাড়ানো হয়। জয় নিশ্চিতে ২ প্রার্থীর প্রয়োজন ২৭০ ইলেকটোরাল ভোট। মার্কিন নির্বাচনের আরো খবর জানাবেন নিউ ইয়র্ক থেকে যোগ দিচ্ছেন সহকর্মী এস.এম. সোলাইমান। সোলাইমান, ভোট গণনার প্রাথমিক পর্যায়ে কি ধরনের আভাস পাচ্ছেন, কি পরিস্থিতি এখন? আমি এখন দাঁড়িয়েছি নিউ ইয়র্কের ম্যানহাটন এলাকায়। আপনি দেখছেন যে পিছনে ম্যানহাটনে এম্পায়ার স্টেট বিল্ডিং। নিউ ইয়র্কে আসলে এখনো ভোট গ্রহণ চলছে। ভোট গ্রহণ এখনো শেষ হয়নি। এখানে সকাল ৬টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। আরো ১ ঘন্টা, এখন রাত ৮টা ৯টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। তবে কিছু কিছু রাজ্যে যারা ভোর ৫টায় ভোট গ্রহণ শুরু করেছে তাদের ১ ঘন্টা আগে ভোট গ্রহণ শেষ হয়েছে। যেমন আপনি এই ইন্ডিয়ানা সহ যে কেন্টাকি, যে সমস্ত রাজ্যগুলোর নাম বলেছিলেন। এছাড়া আমি কিছুক্ষণ আগে খবর নিয়েছি যে অ্যারিজোনাতে এখনো পর্যন্ত শেষ মুহূর্তে প্রচুর ভিড় রয়েছে এবং সেখানে ন্যাশনাল গার্ড সহযোগিতা করছে। উইসকনসিনের ন্যাশনাল গার্ড সহযোগিতা করছে। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, আমি যে কটা রাজ্যের এ পর্যন্ত ইন্ডিয়ানা সহ যে কটা রাজ্যের খবর পেয়েছি, সবগুলা রাজ্যেই সেগুলা রিপাবলিকান এরিয়া রাজ্য, এবং রিপাবলিকান এই রাজ্যগুলোতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এগিয়ে আছে। তবে একটা সবচেয়ে ভালো খবর হচ্ছে যে ফ্লোরিডা নিয়ে এত আলোচনা চলছে এবং ফ্লোরিডা নিয়ে দুই পক্ষে ফ্লোরিডা সারাক্ষণ পড়েছিলেন ওখানে গণসংযোগ। এই ফ্লোরিডা এবং পেনসিলভেনিয়ার ভোট নিয়ে সবচেয়ে বেশি হিসেব নিকেশ চলছিল। এই ফ্লোরিডাতে জো বাইডেন 1% এগিয়ে আছে, 1% পিছিয়ে আছে ডোনাল্ড ট্রাম্প। আপনি যেমনটা জানেন যে ফ্লোরিডা ডোনাল্ড ট্রাম্পের হোম স্টেট, তার নিজের বাড়ি সেখানে। আর ইন্ডিয়ানা হচ্ছে মাইক পেন্স বর্তমান যে ভাইস প্রেসিডেন্ট, তার নিজের হোম স্টেট। সো এই ফ্লোরিডা যদি জো বাইডেন জিতে যায়, আমি কয়েকজন ডেমোক্রেট লিডারের সাথে এখানে কথা বলেছি, ফ্লোরিডা যদি জো বাইডেন জিতে যায় তাহলে ডেমোক্রেটদের জন্য অনেক ভালো খবর, এবং সেক্ষেত্রে হয়তো জো বাইডেন ২৭০ ভোটের টার্গেট পূর্ণ করতে পারে। নির্বাচনের আগের থেকেই এক ধরনের আশঙ্কা করা হচ্ছিল যে নির্বাচনের দিন এক ধরনের সহিংসতা হতে পারে বা বিক্ষোভ হতে পারে। আপনি কি এখন পর্যন্ত কোন রকম সহিংসতার খবর পেয়েছেন কিনা? আমি এখন পর্যন্ত কোনো সহিংসতার খবর পাইনি। তবে আমার সাথে কথা হয়েছে ঘন্টাখানিক আগে আমার সাথে কথা হয়েছে নিউ ইয়র্ক পুলিশের একজন কর্মকর্তার সাথে। তিনি আমাকে যেমনটা জানিয়েছেন, ওনারা আজকে রাত থেকে কালকে পর্যন্ত স্ট্যান্ড বাই, ওনারা প্রস্তুত রয়েছেন। ওনারা সবার ছুটি বাতিল করে ৩৬,০০০ নিউ ইয়র্ক পুলিশের কর্মকর্তা ওনারা দায়িত্বে রয়েছেন এবং ইউনিফর্মে তাদের থাকতে বলা হয়েছে। ওই পুলিশ কর্মকর্তা যেমনটা আমাকে জানিয়েছেন যে যদি জো বাইডেন কোনো কারণে পরাজিত হয় তাহলে হয়তো ব্ল্যাক লাইভ ম্যাটার্স এর যে যারা আন্দোলনকারী, এই আন্দোলনকারীরা হয়তো ক্ষিপ্ত হয়ে যাবে এবং তারা হয়তো বড় ধরনের ভাঙচুর এবং সংঘর্ষ চালাতে পারে। সেই জন্য তারা সর্বদা, বিশেষ করে আজকে রাতটা এবং আগামীকাল এর পূর্ণ দিনটা, সেটা খুব রিস্কি একটা সময়, খুব ঝুঁকিপূর্ণ একটা সময়। এই সময়টা পুরো যুক্তরাষ্ট্রে জুড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। আর যদি কারণ ব্ল্যাক লাইভ ম্যাটার্স যে আন্দোলনকারীরা, তারা
আর এবার পূর্ণ সমর্থন করেছে জো বাইডেনকে, কারণ তারা পরিবর্তন চায়। সেজন্য এই যদি কোনো কারণে জো বাইডেন যদি তার টার্গেটে না পৌঁছতে পারে, সেক্ষেত্রে হয়তো তার সমর্থক এবং ব্ল্যাক লাইফ ম্যাটার্স এর যে আন্দোলনকারীরা তারা হয়তো যে কোনো সময় যে কোনো বড় ধরনের সংঘর্ষে জড়িয়ে যেতে পারে। আরেকটি বিষয় জানাবেন, সাবেক প্রেসিডেন্টরা কোথায় ভোট দিলেন, বিশেষ করে বিল ক্লিন্টন, বারাক ওবামা, তারা কোথায় ভোট দিয়েছেন? কোনো তথ্য আছে আপনার কাছে? ক্লিন্টনের প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের এলাকা উনি নিউ ইয়র্কে সেটেল। আর বারাক ওবামা আসলে এই সবাই ভোটগুলো তাদের সবাই অগ্রিম ভোট দিয়ে দিয়েছেন, তার জন্য সঠিক তথ্য আসলে আমাদের কাছে নেই। কারণ আজকে আসলে কোনো প্রেসিডেন্ট প্রার্থী আনুষ্ঠানিকভাবে কোথাও ভোট দিয়েছে এমনটা কোনো এখানকার মূলধারের মিডিয়া তো দেখা যায়নি। কারণ আপনি যেমনটা জানেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রায় এক সপ্তাহ আগে উনি ওনার উনি ভোট দিয়ে দিয়েছেন, এবং যেমনটা জো বাইডেন উনি ওনার ডেলাওয়ার স্টেটে উনি গত সপ্তাহে ভোট দিয়ে দিয়েছেন। উনি আজকে অবস্থান নিয়েছেন পেনসিলভেনিয়া, ওনার সেই শৈশব সিটি বিজড়িত এলাকাতেই উনি আছেন, এবং ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে অবস্থান করছেন। তো ওনারা আসলে ভোটের জন্য অথবা ভোট দিতে আজকে কেউ বের হচ্ছেন, অথবা কেউ ভোট দেনে, তারা সবাই আসলে অগ্রিম ভোট দিয়ে দিয়েছেন বলে আমার কাছে, আমরা যেমনটা আগে থেকে এখানকার মূলধার মিডিয়াতে জানতে পেরেছি। আর নিউ ইয়র্কে তো অনেক বাংলাদেশি থাকেন, তো তাদের কি প্রতিক্রিয়া এই ভোট নিয়ে? বাংলাদেশের আসলে নিউ ইয়র্ক এবং ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন এবং এখানকার নিউ ইয়র্ক স্টেট, দুটো স্টেটকে বলা হয় ডেমোক্রেট স্টেট। এখানে আসলে ডেমোক্রেট থেকে যারাই নমিনেশন পাবে, যারাই প্রার্থী হবে, তারাই এখানে পাস করবে। এই আসলে এখানে আমি আপনাকে যেমনটা দেখাচ্ছি যে এখানকার ডেমোক্রেটদের কালার হচ্ছে নীল কালার। অলরেডি নীল কালার এখানে এখানে বিল্ডিং গুলোতে জ্বালিয়ে দেওয়া হয়েছে, নীল কালার চলছে এখন এখানে রাত। আর ডেমোক্রেটরা ইতিমধ্যে আমি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় তারা ঘোষণা দিয়েছে আগামীকাল তারা নিউ ইয়র্কে ভিক্টোরি করবেন। তো ওনারা এখনো, এবং আপনাকে জানিয়ে রেখে যে ফ্লোরিডা 1% যখন এগিয়ে আছে অথবা সমান সমান অবস্থানে থাকাতে তারা প্রাথমিকভাবে তাদের বিজয়ের ধার প্রান্তে পৌঁছে গেছে বলে এখানকার বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ আমাকে জানিয়েছে। নিউ ইয়র্ক থেকে জানাচ্ছিলেন সহকর্মী SM সুলাইমান। জয় নিশ্চিত হলেই নিজেকে বিজয়ী ঘোষণা করবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভোটের দিন ফক্স অ্যান্ড ফ্রেন্ডকে কথা জানান তিনি। যদিও চূড়ান্ত ফল ঘোষণার আগেই নিজেকে জয়ী ঘোষণা করবেন বলে গুঞ্জন ওঠে। রিপাবলিকান প্রেসিডেন্টের দাবি করেন বড় ব্যবধানে জয় নিশ্চিত বলেই ছলচাতুরির আশ্রয় নেবে না তার দল। সাক্ষাৎকারে বাইডেনকে দুর্বল আখ্যা দিয়ে নিউ ইয়র্ক, ওরেগন, ক্যালিফোর্নিয়া ও বাল্টিমোরের মতো ডেমোক্রেটিক ঘাঁটিগুলোতে সহিংসতার আশঙ্কা জানিয়েছেন ট্রাম্প। অন্যদিকে নিজ বাড়ি ডেলাওয়ার গির্জায় প্রার্থনা দিয়ে দিন শুরু করেন ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন। পরে পেনসিলভানিয়ার শেষ মুহূর্তের প্রচারে নিজ সমর্থকদের ধন্যবাদ জানান তিনি। যুক্তরাষ্ট্রে এবার নির্বাচন পরবর্তী সহিংসতার আশঙ্কা করা হচ্ছে। বিশ্লেষকদের ধারণা, প্রেসিডেন্ট ট্রাম্পের পরাজয় মেনে না নেওয়ার ঘোষণা ভোটের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়তে পারে। এছাড়া করোনা বেকারত্বের কারণে মানসিক চাপে ভুগছেন বেশিরভাগ ভোটার। ক্ষয়ক্ষতি এড়াতে এরই মধ্যে সুরক্ষা ব্যবস্থা নিয়েছে বেশ কিছু রাজ্য। যুক্তরাষ্ট্রে কর্মদিবসে ভোট হওয়ায় অনেকেই সশরীরে এসে ভোট দেন না। অনেকে কর্মসূত্রে দূরে থাকায় জনপ্রিয় ডাকযোগে ভোট। পাশাপাশি এবার করোনা মহামারীর কারণে আগাম ভোটে রেকর্ড হয়েছে, আর এতে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ট্রাম্পের। অন্যদিকে ডাকযোগে ভোটের পক্ষে জোরালো অবস্থান নিয়েছে ডেমোক্রেট শিবির। এই অবস্থায় ট্রাম্প হেরে গেলে দেখা দিয়েছে পরিস্থিতি সহিংস হয়ে ওঠার শঙ্কা, আর তা ছড়িয়ে পড়েছে সাধারণদের মধ্যেও। মার্কিন গণমাধ্যম বলছে ডাউনটাউন ওয়াশিংটন ভুতুড়ে শহরে পরিণত হয়েছে। কর্মদিবস হলেও ব্যস্ত সড়ক প্রায় জনশূন্য। মূল্যবান সামগ্রী সরিয়ে নিয়েছে দোকানিরা, বন্ধ রাখছেন ব্যবসা প্রতিষ্ঠানের মূল ফটক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন এমন সময় হচ্ছে যখন দেশটিতে করোনা সংক্রমণ বাড়ছে। বর্ণবাদী অস্থিরতা তো আগে থেকেই আছে। মনস্তাত্ত্বিকরা এই পরিস্থিতিকে বলছেন মানসিক চাপের ট্রিপল প্যান্ডেমিক। যুক্তরাষ্ট্র জুড়ে এখন রয়েছে ভয় ও উদ্বেগ। বিশেষ করে 2016 সালের আকস্মিক পরাজয়ের ধাক্কা সামলে উঠতে পারেনি ডেমোক্রেট শিবির। এবার তাদের শঙ্কা ট্রাম্প ও তার সমর্থকেরা ক্ষমতায় টিকে থাকতে সহিংস বা অন্য কৌশল বেছে নিতে পারে। সারওয়ার জামান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মার্কিন সরকারে পরিবর্তন আসলেও বাংলাদেশের সঙ্গে সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে তিনি একথা বলেন।
এ সময় সচিব আরও বলেন, বাক স্বাধীনতার নামে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া ও সহিংসতা সমর্থন করে না বাংলাদেশ। যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন চলছে, আর হিসেব করছে বিশ্ব। ব্যতিক্রম নয় বাংলাদেশও। কে হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট? আবারও ট্রাম্প না জো বাইডেন? এতে কি পররাষ্ট্র নীতিতে কোনো পরিবর্তন আসবে? সচিব বললেন, ব্যক্তি বা দলের উপর দ্বিপাক্ষিক সম্পর্ক নির্ভর করে না, দুদেশের বাণিজ্যেও তেমন প্রভাব পড়বে না। বাংলাদেশ irrespective of the outcome of the election ফ্রান্সকে ঘিরে চলমান অস্থিরতা প্রসঙ্গেও কথা বলেন সচিব। জানান, যে বক্তব্য ধর্মীয় অনুভূতিতে আঘাত করে তা কখনোই কাম্য নয়। ফ্রান্সে যে ঘটনাগুলো ঘটেছে তাও নিন্দনীয়। কখনোই ধর্মীয় কারণে বা ধর্মীয় কারণ দেখিয়ে কোনো ধরনের সহিংসতা এটা বাংলাদেশ সমর্থন করে না, বা এটাকে আমরা ধিক্কার জানাই। আমরা সব সাইডকেই আমরা বলবো ধৈর্য ধরার জন্য, রেস্ট্রেইন করার জন্য, এবং যে এই ধর্মীয় ইস্যুগুলোকে আমাদের যে অর্থনৈতিক যে ইস্যুগুলো আছে তার সাথে গুলিয়ে যাতে না ফেলা হয়। এক প্রশ্নের উত্তরে সচিব জানান, করোনাকালে মালয়েশিয়া থেকে এসে আটকে পড়া বাংলাদেশিদের পাঠানোর বিষয়ে দেশটির সঙ্গে আলোচনা চলছে, কিন্তু করোনা সংক্রমণ ঠেকাতে সেই দেশটি কোনো সিদ্ধান্ত নিলে তাতে সরকারের কিছু করার থাকবে না। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মার্কিন নির্বাচনের আরো খবর জানাতে ফ্লোরিডা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদ হোসেন। জাহিদ, ফ্লোরিডাতে ভোট গ্রহণ শেষ হয়েছে কিনা, কি পরিস্থিতি সর্বশেষ? ফ্লোরিডাতে ভোট গ্রহণ শেষ হয়েছে। এখানকার স্থানীয় সময় ৮টার সময় ফ্লোরিডার সর্বশেষ ভোট গ্রহণ করা। ভোট গণনাটা একদম প্রাথমিক পর্যায়ে আছে। ইস্টার্ন টাইমের কয়েকটি রাজ্যে ইতিমধ্যে ভোট গ্রহণ শেষ হয়েছে, গণনা শুরু হয়েছে, এবং সেখানে আমরা দেখছি যে কিছু কিছু প্রজেকশন ইতিমধ্যেই করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে সর্বশেষ সিএনএন এর প্রজেকশন যদি বলি, সেখানে ৩০টি ইলেকটোরাল ভোট বাইডেন পেতে যাচ্ছেন এবং ২৬টি ডোনাল্ড ট্রাম্প পেতে যাচ্ছেন। তবে এখনো পর্যন্ত আসলে পুরো ২৭০-এর দিকে কে কতটুকু এগিয়ে যাচ্ছেন সেটি বলার জন্য সময় এখনো অনেক বাকি আছে, খুবই প্রাথমিক পর্যায়ে। তবে যদি এখনকার যেই ভোট কেন্দ্রগুলির ফলাফল এসেছে সেগুলির একটা গতি প্রকৃতি ট্রেন্ড দেখা যায়, তাহলে দেখা যাবে যে জনমত জরিপগুলির যে মতামত ছিল সেটার প্রতিফলন কিন্তু দেখতে পাচ্ছি। যেমন ধরেন কেনটাকি অথবা ইন্ডিয়ানা, এই রাজ্যগুলি তো রেড স্টেট, কিন্তু সেখানে আমরা দেখছি যে গত নির্বাচনের চাইতে এই নির্বাচনে ট্রাম্পের প্রাপ্ত ভোটের সংখ্যা বেশ খানিকটা কমেছে, 10 থেকে 12 ভাগ বেশ খানিকটা কমেছে, 10 থেকে 12 ভাগ কমেছে, এবং এটা কিন্তু জনমত জরিপেও এরকম একটা আভাস দেওয়া হয়েছিল। অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ জায়গা ফ্লোরিডা, যেখানে আমি এখন আছি। এখানে আমরা দেখছি যে শুরু থেকে ফলাফল পাওয়া গেছে, কাউন্টির ফলাফল পাওয়া গেছে, একটা বলা যায় রোলার কোস্টারের মধ্যে আছে। 1 থেকে 2%, এমনকি 0.2%-এর ব্যবধান দেখা যাচ্ছে সব মিলিয়ে। তবে এখানকার ট্রেন্ডগুলি যদি দেখেন তাহলে দেখা যাবে যে যেই কাউন্টিগুলি 2016 নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জিতেছিলেন সেগুলিতে তার 2, 3, 4 ভাগ কিন্তু ভোট তিনি গতবারের চাইতে কম পেয়েছেন, এবং এইটা জো বাইডেন ওই এলাকাগুলিতে বেশি পেয়েছেন। বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে, আমি যেখানে আছি এখন মিয়ামি ডেড কাউন্টি, সেখানে গত নির্বাচনে হিলারি ক্লিনটন 60 ভাগেরও বেশি ভোট পেয়েছিলেন। এই বছর অবশ্য আমরা দেখতে পাচ্ছি যে ইন পার্সন যারা আগে ভোট দিয়েছিলেন তাদেরটার যে ফলাফল পাওয়া যাচ্ছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে হিলারি ক্লিনটন চাইতে জো বাইডেন কিছু কম পেয়েছেন, যদিও ট্রাম্পের চাইতে এগিয়ে আছেন। ফলে এই ছোট ছোট পরিবর্তনগুলি মিলিয়ে কোন দিকে যায় এটা আসলে এত বেশি সূক্ষ্ম চুলচেরা হিসাবের মধ্য দিয়ে যাচ্ছে, বলা যায় যে ফ্লোরিডার নির্বাচন আসলে শেষ পর্যন্ত কোন দিকে যাবে বলা খুব মুশকিল। যদিও এখনো পর্যন্ত ট্রেন্ডের কথা যেটি বলছিলাম, সেই ট্রেন্ডটা যদি বলা হয় তাহলে জো বাইডেন একটু ভালো অবস্থায় আছে। তবে ব্যাটল গ্রাউন্ড যে রাজ্যগুলোকে বলা হচ্ছে সেই রাজ্যগুলোর এখন কি পরিস্থিতি? ব্যাটল গ্রাউন্ড রাজ্যগুলোর একদম প্রাথমিক যে ফলাফল, 2টা কাউন্টি, 4টা কাউন্টি, কোথাও কোথাও 10% ভোট গণনা হয়েছে, সেখানেও কিন্তু জো বাইডেনের অবস্থা ভালো দেখানো হচ্ছে। এবং খুবই একটা বিষয় হচ্ছে টেক্সাস, যেটা বলা হচ্ছে যে এই বছর হয়তো টেক্সাসের রং পরিবর্তন হতে পারে। জিমি কার্টার 1976 সালে সর্বশেষ
ডেমোক্রেট হিসেবে এই রাজ্য জিতেছিল এবং এখনো পর্যন্ত যা ভোট গণনা হয়েছে সেখানে কিন্তু ট্রাম্পের চাইতে জো বাইডেন এগিয়ে আছে টেক্সাসে। অন্যদিকে সাউথ ক্যারোলিনা এবং জর্জিয়াতেও জো বাইডেন এগিয়ে আছে, যেটি অবশ্যই লাল রাজ্য হিসেবে চিহ্নিত, কিন্তু এখনো পর্যন্ত আমরা বলছি যে খুবই প্রাথমিক পর্যায়ে ভারমন্ট, মেরিল্যান্ড এগুলিতে মানে প্রথাগতভাবে যেরকম নীল রাজ্য সেই হিসেবে জো বাইডেনই জয়ের দিকে যাচ্ছেন। তবে পেনসিলভেনিয়া আরো একটি ব্যাটল গ্রাউন্ড স্টেট, যেখানে এখনো পর্যন্ত প্রাথমিকভাবে যতটুকু ফলাফল আমরা দেখেছি তাতে দেখতে পাচ্ছি যে জো বাইডেনের অবস্থা আগের চেয়ে ভালো আছে। ওহাইওতেও দেখা যাচ্ছে যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটা সম্ভাবনা, সেখানেও অবশ্য জো বাইডেন এগিয়ে আছেন। তবে সব মিলিয়ে যেটা বোঝা যাচ্ছে যে প্রাথমিক দিক থেকে যেই ফলাফলগুলি আমরা দেখতে পাচ্ছি তাতে একটা ট্রেন্ড, যেটা ন্যাশনাল যে জরিপ হয়েছে সেই জরিপের সঙ্গে অনেকখানি সামঞ্জস্যপূর্ণ। আপনি জানেন যে এর আগের নির্বাচনে হিলারি ক্লিনটন এবং ট্রাম্পের যখন নির্বাচন হয়েছিল 2016 সালে, সেখানে কিন্তু জরিপের ফলাফলের খুব বেশি প্রতিফলন পাওয়া যায়নি। আবার একটা বিষয়, ওই সময় জরিপগুলিতে সিদ্ধান্ত গ্রহণ করেননি এরকম ভোটারের সংখ্যা অনেক বেশি ছিল, ন্যাশনাল অ্যাভারেজ যেটা ছিল 13% মতো। এবার কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করেনি জরিপের ক্ষেত্রে যারা অংশ নিয়েছেন তাদের কিন্তু এটা 3 থেকে 4% মধ্যে, অর্থাৎ এটা বলা যায় যে আগের চাইতে জরিপের যেহেতু সিদ্ধান্তহীন লোকের সংখ্যা অনেক কম, ফলে এটার ফলাফল ওইটা প্রতিফলন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি আছে। গণনা চলছে এবং এটা বলা যায় যে ফ্লোরিডা একটা আগে থেকে যেটা বলা হচ্ছে যে মোস্ট ডিটারমিনেন্ট ফ্যাক্টর হতে পারে এবং সেদিকেই যাচ্ছে একেবারেই নেক টু নেক। পুরো একটা কাউন্টিতে হয়তো বাইডেন একটু এগিয়ে থাকছেন, তো অন্য কাউন্টিতে দেখা যাচ্ছে সেটাকে ধরে ফেলছেন ট্রাম্প। এভাবেই চলছে ফ্লোরিডার ভোট গণনা। আমাদেরকে আসলে আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে যে ফ্লোরিডার অঙ্গরাজ্যের কার পক্ষে যায়। 29টি ইলেকটোরাল ভোট, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেই প্রার্থী আসলে ফ্লোরিডা নিয়ে নেবেন, বিশেষ করে যদি এটা জো বাইডেন হয়, তাহলে তার জন্য রাস্তা অনেক সহজ হয়ে যায়, আর ট্রাম্পের জন্য তো অবশ্যই ফ্লোরিডা জিততেই হবে, এরকম একটি পরিস্থিতিতেই দাঁড়িয়ে আছে। ফ্লোরিডা থেকে জানাচ্ছেন সহকর্মী জাহিদ হোসেন। বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকের গন্তব্য হিসেবে যুক্তরাষ্ট্র এখন এককভাবে বড় দেশ। তাই ট্রাম্প বা বাইডেন যিনিই মার্কিন ক্ষমতায় আসুক, যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি সুবিধা পুনর্বহাল চান রপ্তানিকারকরা। যদিও বিশেষজ্ঞরা বলছেন মার্কিন নতুন নেতৃত্ব যেমনই হোক, দ্বিপক্ষীয় বাণিজ্যে তেমন কোনো প্রভাব পড়বে না। তবে স্বল্পোন্নত দেশ থেকে বেরিয়ে গেলে দেশের বেসরকারি খাতে সহায়তা বাড়ানোর বিষয়ে নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনার পরামর্শ দেন তারা। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য $8.5 বিলিয়ন ছাড়িয়েছে আগেই। বাংলাদেশ বিদেশে যা রপ্তানি করে তার 1/5 যুক্তরাষ্ট্রে। গেল বছর দেশটিতে $670 কোটি পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ, যা আগের বছরের চেয়ে 9.5% বেশি। অন্যদিকে একই সময়ে যুক্তরাষ্ট্র থেকে আমদানি হয়েছে $230 কোটি পণ্য। যুক্তরাষ্ট্রে রপ্তানি আরও বাড়াতে চেষ্টা করছেন সরকার ও রপ্তানিকারকেরা। কিন্তু যুক্তরাষ্ট্র বাংলাদেশের পোশাকে শুল্ক আরোপ করলেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ভিয়েতনামের ক্ষেত্রে দিয়েছে ছাড়। মার্কিন সরকারে পরিবর্তন এলেও পররাষ্ট্রনীতিতে সাধারণত তেমন পরিবর্তন আসে না। তাই প্রেসিডেন্ট হিসেবে বাইডেন বা ট্রাম্প যেই আসুক, বিনিয়োগ ও বাণিজ্যে আরও সহায়তা চান ব্যবসায়ীরা। পররাষ্ট্রনীতি বা বাণিজ্যিক নীতি যেটা হয়, এই নীতিটা কিন্তু আসলে যুক্তরাষ্ট্র সহজে চেঞ্জ করতে চায় না। তারা একটা দীর্ঘমেয়াদী নীতিতে বিশ্বাস করে এবং সেই অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে যদি সরকার পরিবর্তন হয়েও যায়, যদি ধরেন এবার যদি রিপাবলিকানরা নাও আসতে পারে, তাহলে পরেও আমাদের সাথে সম্পর্কের কোনো রকম কোনো ব্যতিক্রম হবে না। আমরা যেই সম্পর্ক নিয়ে এখন ব্যবসা চালাচ্ছি, আমার মনে হয় যে এটা আমরা কন্টিনিউ করতে পারবো। কয়েকটা পণ্যে আমরা $30 মিলিয়ন মতো জিএসপি ফ্যাসিলিটিজের মধ্যে ছিলাম। আমরা তাদেরকে আরো একটা প্রস্তাব দিয়েছিলাম যে আমরা তাদের ওখান থেকে কটন নিয়ে আসব, সেই কটনটা দিয়ে যে গার্মেন্টসগুলো প্রডিউস করা হবে সেই গার্মেন্টসগুলোকে তারা যাতে ডিউটি ফ্রি অ্যাক্সেস আমাদেরকে দেয়। বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশের ভূ রাজনৈতিক গুরুত্ব বাড়ছে। ভবিষ্যতে ব্লু ইকোনমির সুযোগ কাজে লাগাতে কারিগরি সহায়তা এবং জ্বালানি খাতে বিনিয়োগের বিষয়ে দেশটির সঙ্গে আলোচনার তাগিদ দিচ্ছেন তারা।
কিভাবে তার বেসরকারি খাতকে আরো বেশি বহুমুখীকরণ করতে পারে, তার সঙ্গে মাথায় রেখে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করা। সেদিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রস্তাবনা আইসিটি খাতকে শক্তিশালী করার যে সহযোগিতা, সেটি বাংলাদেশ অবশ্যই বিবেচনা করতে পারে। করোনার মধ্যেও ঘুরে দাঁড়াচ্ছে দেশের অর্থনীতি। এর ধারাবাহিকতা থাকলে যুক্তরাষ্ট্রে ক্ষমতায় যারাই আসুক তাদের কাছে বাংলাদেশের গুরুত্ব আরও বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকেরা। উমনহারা আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পরিবেশে চরম ভোগান্তি পোহাচ্ছেন গাজীপুরের শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের রোগী ও তাদের স্বজনরা। এই অবস্থার জন্য কর্তৃপক্ষের অব্যবস্থাপনাকে দায়ী করছেন তারা। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, চিকিৎসক সহ জনবল সংকটের মধ্যেও সেবা দেওয়ার চেষ্টা চলছে। গাজীপুরে 500 শয্যার শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পুরনো ভবনসহ 8 তলা নতুন ভবনে চলছে চিকিৎসা সেবা কার্যক্রম। প্রতিদিন বহির্বিভাগে গড়ে 1500 আর ভর্তি থাকে প্রায় 200 রোগী। কিন্তু হাসপাতালের মেঝে, সিঁড়ি সহ প্রায় সবখানেই অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশ। ফলে দিনে মাছি আর রাতে মশার উপদ্রব বেড়েই চলেছে। রোগী ও স্বজনদের অভিযোগ, স্যানিটেশন ও পয়ঃনিষ্কাশনে অব্যবস্থাপনার পাশাপাশি হাসপাতালটিতে নেই বিশুদ্ধ পানির ব্যবস্থা। টয়লেট অনেক নোংরা, এরপর পানি পাওয়া যায় না, পানি আনতে হবে বাইরে থেকে। যখন দরকার হয় তখন অনেক সময় নার্সদেরও খুঁজে পাওয়া যায় না আর ডক্টরদেরও পাওয়া যায় না। পরিবেশ খুবই খারাপ। এখানে বাথরুমের এরকম অবস্থা যে এখানে গেলে রোগী আরো বেশি অসুস্থ হয়ে যাবে। কর্তৃপক্ষ বলছে হাসপাতালের 93টি চিকিৎসক পদের মধ্যে 29টি শূন্য। এছাড়া আয়া ও পরিচ্ছন্নতা কর্মী সহ জনবল সংকটে রোগীদের কাঙ্ক্ষিত সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। তারপর আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাইছি, আমরা শুধু এখন পরিচ্ছন্ন কর্মী এবং কিছু ফুড ক্লাস যদি পেয়ে যাই তাহলে আমাদের এই সমস্ত কাজগুলো সহজ হবে। তিনি আরও জানান, 5 বছর আগে ঠিকাদারের মাধ্যমে 1 বছর মেয়াদি 174 জন আয়া ও পরিচ্ছন্নতা কর্মী নিয়ে হাসপাতালটি পরিচ্ছন্ন রাখার চেষ্টা চলছিল। কিন্তু সম্প্রতি মন্ত্রণালয়ের অনুমোদন না পেয়ে গত 26 অক্টোবর 84 জনকে অব্যাহতি দেয়া হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। 22 দিন বন্ধ থাকার পর 4 নভেম্বর মধ্যরাত থেকে শুরু হতে যাচ্ছে ইলিশ শিকার। জেলেরা ব্যস্ত শেষ মুহূর্তের প্রস্তুতিতে। চলছে নৌকা মেরামত সহ জাল বোনার কাজ। কড়া নজরদারির ফলে এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ইলিশ পাওয়ার আশা মৎস্য অধিদপ্তরের। প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনান এলাকার 100 কিলোমিটার পর্যন্ত মেঘনা নদীর ইলিশের অভয়াশ্রমে 14 অক্টোবর থেকে 4 নভেম্বর পর্যন্ত ইলিশ সহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ। লক্ষ্মীপুরের অন্তত 52,000 জেলে ক্ষণ গুনছে নিষেধাজ্ঞা শেষ হওয়ার। মেঘনা নদীতে ফের নৌকা ভাসাতে উদগ্রীব জেলেদের সময় কাটছে নৌকা আর জাল মেরামত করে। অনেকের অভিযোগ, নিষেধাজ্ঞার সময়ে পাননি সরকারি সহায়তা। সরকার থেকে বন্ধ দিছে, আমরা আইন মানি, কিন্তু খাদ্য মাছ আমরা বন্ধ দিয়ে ধরা। যে বরাদ্দ জেলেদের আসে, এই বরাদ্দ আমরা সঠিকভাবে জেলেরা পাই না। নিষেধাজ্ঞার শুরু থেকে এবার কঠোর অবস্থানে ছিল প্রশাসন। ফলে আশানুরূপ ইলিশ ধরা পড়বে জেলেদের জালে, আশা মৎস্য কর্মকর্তাদের। অভিযান সফল হওয়ার ফলাফল আমরা দেখতেছি। কেমন দেখতেছি যে আজকে প্রোডাকশন, গতবার ইলিশের প্রোডাকশন চেয়ে এবার প্রোডাকশন বেশি। যেমন জেলেরা বলতেছে যে আমাদের এর শীত মৌসুমে আমরা কখনো ইলিশ মাছ এভাবে দেখি নাই। চাঁদপুরে এবার জেলার টাস্ক ফোর্সের সাথে অভিযানে অংশ নেয় বিমান বাহিনী, র্যাব, কোস্টগার্ড, নৌপুলিশ ও জেলা পুলিশের সদস্যরা। আইন অমান্য করায় 250 জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। জরিমানা করা হয় 1,45,000 টাকা। এবার অভিযানের সময় জেলেদের হামলায় নৌ পুলিশের 13 সদস্য সহ 20 জন আহত হয়। কঠোর নজরদারির ফলে এবার চাঁদপুরের জেলেদের জালেও পড়বে ইলিশ। আমরা মনে করি যে আমাদের এই প্রচেষ্টার ফলে জাতীয় মাছ ইলিশের প্রজনন নির্বিঘ্নে সম্পন্ন করতে পেরেছে এবং এটার প্রভাব আমরা সামনের দিনগুলোতে দেখতে পাবো। 2019-20 অর্থ বছরে দেশে 5,33,000 মেট্রিক টন ইলিশ আহরণ হয়। এবছর তা আরও বাড়বে বলে ধারণা মৎস্য বিভাগের। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে এখন মুন্সিগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শুভ ঘোষ। শুভ, মুন্সিগঞ্জে ইলিশ মাছ ধরতে জেলেদের প্রস্তুতি কেমন দেখছেন? আর দীর্ঘ 22 দিন পর মাছ ধরতে পারছেন তারা, এই নিয়ে তারা কি বলছেন? আমরা অপেক্ষা করছি।
শুভ, মুন্সিগঞ্জে তো 22 দিন পর জেলেরা মাছ ধরতে পারছেন, তো কি বলছেন তারা এ নিয়ে, তাদের প্রস্তুতি কেমন? শুভ, দীর্ঘ 22 দিন পর জেলেরা মাছ ধরতে আজকে থেকে যাচ্ছেন, তো তাদের প্রস্তুতি কেমন দেখছেন আপনি? দেখুন, ইলিশ প্রজনন মৌসুমে কিন্তু ইলিশের যে প্রযোজন সেটি নির্বিঘ্ন করতে কিন্তু দীর্ঘ বেশ কয়েক বছর ধরেই কিন্তু ইলিশ শিকারের এই 22 দিনের নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে সরকার পক্ষ থেকে। আমরা দেখেছি যে এই বছর কিন্তু 14ই অক্টোবর থেকে কিন্তু এই নিষেধাজ্ঞাটি চলমান ছিল এবং এই সময়টাতে কিন্তু মা ইলিশ ধরা, বিপণন, মজুদ ও পরিবহন সহ বেচা বিক্রি বন্ধ থাকায় কিন্তু বাজারে কিন্তু দেখা মেলেনি ইলিশের। তবে এই 22 দিনের নিষেধাজ্ঞা থাকাকালীন চলাকালীন সময় কিন্তু আমরা দেখেছি যে জেলা এবং মৎস্য অধিদপ্তরের, জেলা প্রশাসনের সংশ্লিষ্ট যে সমন্বিত নানা অভিযান কিন্তু চলমান ছিল এবং এই সময়টাতে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন জেলেকে জেল জরিমানা সহ এবং সবকিছু থেকে মা ইলিশ ধরা থেকে যেন তারা বিরত থাকে, এই ধরনের কিন্তু প্রচারণা সবসময় ছিল। তবে এই বিষয়টি নিয়ে কিন্তু আমরা জেলা কৃষি অধিদপ্তরের সাথে কথা বলেছি, তারা জেলা মৎস্য অধিদপ্তরের সাথে কথা বলেছি, দুঃখিত। তারা বলছেন যে এই সময় ইলিশ ধরা থেকে বিরত থাকার প্রধান উদ্দেশ্যই হচ্ছে মা ইলিশ রক্ষা করা, যাতে তারা নিরাপদে নদীতে ডিম ছাড়তে পারে এবং এই ডিম রক্ষা করতে পারলে নিষিক্ত হয়ে জাত থেকে উৎপাদিত হবে জাটকা, যে জাটকা রক্ষা করতে পারলে দেশে ইলিশের উৎপাদন কিন্তু বৃদ্ধি পাবে, যাতে করে পদ্মা এবং মেঘনাতে কিন্তু ঝাঁকে ঝাঁকে এক সময় হয়তো ইলিশ ধরা পড়বে বলে কিন্তু তারা আশাবাদী। এবং এই বছরের যে অভিযানটি তাদের ছিল সেটি কিন্তু সফল হয়েছে এবং আমরা সকাল থেকে দেখেছি যে আজকে থেকে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার কারণে কিন্তু যারা জেলেরা রয়েছেন তাদের মাছ ধরার যে প্রস্তুতি, জাল এবং নৌকো মেরামত করা সহ তাদের সব ধরনের প্রস্তুতি কিন্তু তারা নিচ্ছেন। এবং শুভ, ধন্যবাদ আপনাকে। মুন্সিগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী শুভ ঘোষ। রাষ্ট্রীয় প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ভোট গ্রহণের দিন করোনা ভাইরাসে মারা গেছে 1166 জন, আর নতুন করে শনাক্ত হয়েছে 92,000 রোগী। এদিকে একদিনে বিশ্বজুড়ে করোনায় 8,000 প্রাণহানি, নতুন শনাক্ত 4,72,000 রোগী। এনে বিশ্বজুড়ে করোনা ভাইরাসে মোট মৃত্যু 12,19,000 ছাড়ালো, আর মোট আক্রান্ত 4,78,00,000 মানুষ। রাশিয়ায় টানা পঞ্চম দিনে 18,000-এর বেশি রোগী শনাক্ত হয়েছে। ফ্রান্সে পাওয়া গেছে 36,000 রোগী। যুক্তরাজ্যে মঙ্গলবার 20,000 করোনা রোগী শনাক্ত হয়েছে। লিভারপুলের সব বাসিন্দার করোনা পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য বিভাগ। ইতালিতে 28,000 রোগী শনাক্ত হয়েছে। স্পেনে পাওয়া গেছে 18,500 রোগী। গ্রিসে বিস্তার বাড়ায় বন্ধ করে দেওয়া হয়েছে বার, রেস্তোরাঁ, জিম, সিনেমা হল, পার্ক। এদিকে ভারতে একদিনে পাওয়া গেছে 46,000 রোগী, মারা গেছে 511 জন। 7 মাস পর পর্যটকদের হাইকিংয়ের জন্য খুলে দেওয়া হয়েছে নেপালের হিমালয় পর্বতমালার 8টি পাহাড়। অবশেষে 3 ম্যাচ পর চ্যাম্পিয়ন্স লিগে জয় পেল রিয়াল মাদ্রিদ। 5 গোলের রোমাঞ্চকর ম্যাচে ইন্টার মিলানকে 3-2 ব্যবধানে হারিয়েছে লস ব্লাঙ্কোস। এছাড়া সালজবুর্গকে 6-2 গোলে বিধ্বস্ত করেছে বায়ার্ন, আর আটালান্টাকে 5-0 গোলে উড়িয়ে দিয়েছে লিভারপুল। আলফ্রেডো ডি স্টেফানো স্টেডিয়ামে 25 মিনিটে গোলের শুরুটা করেন বেনজেমা। মিনিট 7 বাদে সের্হিও রামোসের নিখুঁত হেড 2 গোলে এগিয়ে যাওয়ার পর অবশ্য পয়েন্ট হারাতে বসেছিল রিয়াল মাদ্রিদ। বদলি নেমে শেষে দলের মুখে হাসি ফোটালেন তরুণ ফরোয়ার্ড রদ্রিগো। ইন্টার মিলানকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে প্রথম জয়ের স্বাদ পেল জিনেদিন জিদানের দল। এ ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।